আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা দক্ষ সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুর ময়মনসিংহের নতুন নতুন এলাকা প্লাবিত, দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় 14,500 কোটি টাকার ক্ষয়ক্ষতি। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ, মহতী উদ্যোগে সুধীজনদের সাধুবাদ। গাজা ও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল, যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিক্ষোভ। এবং বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ আজ। 14 বছর পর গোয়ালিয়রের মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী সদর দফতরে প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ছাত্র জনতার বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে কর্মকর্তারা সামরিক জীবনে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছেন তাদের পদোন্নতি দেওয়ারও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। সেনাবাহিনী দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলেও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শেরপুরে বন্যায় আরো 2 জনের মৃত্যু হওয়ায় জেলায় মৃতের সংখ্যা 5 জনে দাঁড়িয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়ায় পানিবন্দী 50 গ্রামের মানুষ। শেরপুর থেকে হাকিম বাবুর ও ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিনের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার 22টি ইউনিয়নের পর এবার নাকলা ও শেরপুর সদরের 8টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা কবলিত জেলার প্রায় 2 লাখ মানুষ। ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নালিতাবাড়িতে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পর হাতেম ও আলমগীর নামে 2 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো 3 জন। এই মুহূর্তে কোনো কিছু সামলানোর মতন নাই। গরু, ছাগল, মুরগি যা কিছু আছে, যেমন ছাগল, মুরগি টুকি যেমন আর এগুলো বিষয়টা গেছে, এর পরিবর্তন আমরা এই অবস্থা। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়ায় পানিবন্দী 19টি ইউনিয়নের 50 গ্রামের লাখেরও বেশি মানুষ। হালুয়াঘাটের বিভিন্ন নদীর অংশের পার ভেঙে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়ন। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যা কবলিতরা। স্কুল, কলেজ ও মাদ্রাসায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ধোবাউড়ার নেতাই নদীর বাঁধ ভেঙে 7 ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভারতের থেকে পানি নামে যা ফসল ছিল ফসল সব সমস্ত বিলীন হয়ে গেছে। ফিশারির মাছ যা ছিল মাছ সমস্ত কিছু চলে গেছে। 3 দিন ধরে চুলার মধ্যে পানি। এই যে আনলাম যে মুড়ি, 1 কেজি মুড়ি আনছি, চুলা ভাত খাই জানি না। পোলাহনে খাইবো কি? মেহরবানি করে আপনারা যদি কেউ দয়ালশীল থাকেন তাহলে আমাদের দিকে কিছু সাহায্য স্বরূপ কিছুটা অনুদান দেন, আমগর জীবনটা বাঁচাই।
দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। যে সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব। আর পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। বন্যা কবলিত সব এলাকাতেই গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ডুবে গেছে বিভিন্ন ধরনের ফসলি জমি। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.26%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি বলছে আগামীতে বন্যাসহ দুর্যোগ পরিস্থিতি আরও বাড়বে এমন ধারণা নিয়েই উন্নয়ন পরিকল্পনায় বিশেষ বরাদ্দ এবং প্রস্তুতি রাখতে হবে। মোস্তাক মল্লিকের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে প্রতিষ্ঠানটির করা গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের বন্যায় ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও বনায়ন। এরপর রয়েছে অবকাঠামো সহ বিভিন্ন খাত। ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে 14,421 কোটি টাকা হয়েছে। যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা 1.2 বিলিয়ন ডলারের মতন। কৃষি এবং বনায়ন যে খাত তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35% বেশি, প্রায় 36%। এর পরবর্তীতে আমরা দেখি যে অবকাঠামো খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং তারপরে আবাসন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। মাঠ পর্যায়ে এবং কেন্দ্রীয়ভাবেও সরকারি অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ার অভিযোগ সিপিডির। আমাদের যে রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজ ডিভিশন ছিল, একদম নাম্বারস যেটাকে বলে সেই জিনিস কিন্তু ছিল না। আবার আমরা যখন রেলপথ মন্ত্রণালয়ের কাছে গেলাম, ওনারা আমাদেরকে যে তথ্য দিলেন সেটা কিন্তু এই ধরনের জেলাবাড়ি কোনো বিভাজনটা ছিল না তাদের তথ্যের ভেতরে। টেকনিক্যাল এবং মাদ্রাসা এডুকেশন ডিভিশনে গেলাম, সেখানে আমাদেরকে জানানো হলো যে তাদেরকে এই ধরনের বন্যার ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটি বলছে কোনো কোনো অঞ্চলে ত্রাণের স্বল্পতা ছিল, আবার কোনো কোনো এলাকায় একই পরিবার বহুবার ত্রাণ পেয়েছে। স্মার্ট পর্যায়ের পর্যবেক্ষণ থেকে বারবারই উঠে এসেছে যে একটা সামগ্রিকভাবে সমন্বয়ের অভাব এই ত্রাণ বিতরণের ক্ষেত্রে ছিল। তো এর ফলে যেটা হয়েছে যে কিছু কিছু মানুষ হয়তো একাধিকবার ত্রাণ পেয়েছেন এবং কিছু কিছু মানুষ কখনোই পান নাই। এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। এমনিতেই সীমিত সম্পদ, তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়, কিন্তু তারপরেও এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। বন্যায় কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় আগামীর খাদ্য নিরাপত্তায় মনোযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিডি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের সাবেক রাষ্ট্রপতি ডাক্তার একেএম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় নামাজে জানাজা হয়েছে। সকাল 10:15টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে তার নামাজে জানাজায় অংশ নেন উপজেলার প্রশাসন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী সহ হাজারো মানুষ। পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দোয়াহাটায় হয় চতুর্থ নামাজে জানাজা। অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যা ঝুঁকি আরও বাড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। উজান ভাটির দেশগুলোকে একসাথে কাজ করতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ক্ষমতায়ন জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী প্রকল্পে অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাকটিস নেটওয়ার্ক কনভেনশন অনুষ্ঠানে অভিযোজনের জাতীয় পরিকল্পনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানে উইমেন্স ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ঘোষণা করা হয় এবং 5 জন নারী উদ্যোক্তাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীর ভূমিকা শীর্ষক পদক দেওয়া হয়। এই যে
ছোট ছোট সমস্যাগুলো, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা আর জাতীয় পর্যায়ের মানুষকে ভাবতে শেখানো যে এই সমস্যাগুলো সমাধান করতে হবে, আমাদের রাষ্ট্র সেভাবে অনেক বছর যাবতীয় পরিচালিত হয়নি। আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা আছে, অভিযোজনের জাতীয় যে পরিকল্পনা, সেইখানে আপনাদের এই উদ্যোগগুলোকে কোনো না কোনো ভাবে প্রতিফলিত করা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া, যাতে করে সরকার যখন নিজস্ব টাকা দিয়ে দুর্যোগ মোকাবেলা করে সেখানে অন্তত আপনাদের বিষয়গুলো প্রাধান্য পায় এবং এটা কেবল নিয়ম রক্ষার ক্ষেত্রে নিয়মে পরিণত। বৈশ্বিক উষ্ণতার সহনীয় মাত্রায় রাখতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব ফজলুল হক মন্টু। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। গোলাম মোস্তফার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়ন ও সবুজ সুস্থ সুন্দর পৃথিবী গড়তে প্রতি বছরই দেশ জুড়ে বৃক্ষরোপণ করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজায়নের অংশ হিসেবে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে নানা ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই গাছের উপরে কিন্তু এই বনের উপরে 160 কোটি লোক নির্ভরশীল সারা পৃথিবীর। আমরা ঔষধি গাছও যেমন লাগাবো, ফলের গাছও লাগাবো, আমরা কিন্তু কাঠের গাছও লাগাবো, ফুলের গাছও লাগাবো। সব ধরনের গাছই কিন্তু আমাদের দরকার। বাংলাদেশটাকে ভালো রাখার জন্য, এই টেকসই উন্নয়নের কথা বলি, সেটার জন্য এই পরিবেশকে ভালো রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। এবং জলবায়ুর পরিবর্তনকেও যদি মোকাবেলা করতে হয়, বৃক্ষরোপণের বিকল্প নাই। তাহলে আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সে সময় শিক্ষার্থীদের দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। গাছ আমাদের পরিবেশের জন্য অনেক ভালো, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। প্রাকৃতিক ভারসাম্য বা তাপমাত্রা রক্ষার জন্য দেশের বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিবেশ রক্ষা হয়, সেই স্বার্থেই আমরা কিন্তু এই বৃক্ষরোপণ করি। সংকটাপন্ন পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি এমন কর্মসূচি সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনেরা। চারাটিকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, বড় করে তুলতে পারি এবং বৃক্ষে রূপান্তরিত করতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। 4000 মতো গাছ আমরা রোপণের সিদ্ধান্ত নিয়েছি। মেহেরপুর সবুজে সাজবে এবং এই বাচ্চারা তাদের বাড়িতে গাছগুলো লাগাবে। স্কুলেও আমরা এখান থেকে শুরু করলাম। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে সামনে। আমরা এখন যে আবহাওয়ার বৈচিত্র্য দেখতে পাচ্ছি, মানুষ নিধন করার কারণে এরূপ আচরণ করতে হবে। সেখান থেকে আমরা যদি উত্তরণ পেতে চাই, তাহলে আমাদের খুবই প্রয়োজন যে কাজটি আমাদের এই প্রকৃত জীবন ক্লাব যেটা শুরু করতে আমি সাধুবাদ জানাই। শুধু গাছ রোপণই নয়, এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। লেবাননে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি চালানো হচ্ছে স্থল অভিযান। দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধাদের। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রমাদ ডেভিড বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 21 ফিলিস্তিনি নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, ইটালি, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। আরও জানাচ্ছেন সুদীপ্ত মাহমুদ। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি জোরদার করা হয়েছে স্থল অভিযান। লেবাননে 3 সপ্তাহ ধরে চালানো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 1400 মানুষ। বাস্তুচ্যুতির সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে। সিরিয়ায় আশ্রয় নিয়েছে প্রায় 2 লাখ মানুষ। যুদ্ধের ভয়াবহতায় অনেকেই আশ্রয় নিয়েছে মরুভূমিতে খোলা আকাশের নিচে।
হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের লড়াই অব্যাহত রয়েছে। সীমান্তের অদূরে হিজবুল্লাহর সেনারা ইসরায়েলের একটি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমান ঘাঁটিতে। ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার গাজায় একটি মসজিদে বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, একযোগে ইরান, লেবানন ও গাজায় বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। হামলার বিষয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন জেনারেল মাইকেল কুরিলা। লেবাননের উত্তরে ত্রিপোলিতে বেদ্দাউই শরণার্থী শিবিরে শনিবার ইসরায়েলের বিমান হামলায় গাজার শাসক গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। সাইদ আতাল্লাহ আলী নামের ওই হামাস নেতা গোষ্ঠীটির সামরিক শাখার শীর্ষ কমান্ডার ছিলেন। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। শনিবার নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, রোম সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার ১ বছর পূর্ণ হবে। দিনটি সামনে রেখে ইউরোপ ও আমেরিকার অনেক শহরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নিটল টাটা, কৃষি সংবাদ। কুষ্টিয়ায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের কারণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার সবজির অন্যতম পাইকারি হাট সদর উপজেলার বৃত্তিপাড়া। তবে কয়েক সপ্তাহ ধরে সবজির দাম যেমন বেড়েছে, তেমনি সবজির উৎপাদনও কমেছে। অতি বৃষ্টির কারণে বেশিরভাগ সবজির ক্ষেত নষ্টের পথে। সবজি সব শেষ হয়ে গেছে, আছে বৃষ্টিতে কোনো কিছুই নাই। এত মনে করেন যে বর্ষাতে সবই শেষ হয়ে গেছে। আগে ছিল হচ্ছে 40, 45, এখন কম হয়ে গেছে। কম ব্যাপারীরা কমতে করছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে সবজির বাজার লাগামহীন। লাউ, বেগুন, ঝিঙা, শশা সহ সব ধরনের সবজি বিক্রি হচ্ছে এখন দ্বিগুণ দামে। এই লাউ কিনেছি, এই লাউ আমাদের 45-47 কিনাই লাগছে। এই লাউ আমাদের 50 টাকা খরচ পড়বে, তাহলে বেচতে গেলে 60 টাকা ওইখানে আমাদের বাজারের খরচ আছে। 10 দিন আগে ধরেন যে পটল ছিল কম দাম 40 টাকা, আজকে বিক্রি আছে 45 টাকা, 43 টাকা। বেগুনের 90 টাকা শেয়ার পাইকারি। ব্যবসায়ী ও চাষিরা বলছেন, সবজি উৎপাদন কমে গেছে, এ কারণে বাজারের সংকট বেড়েছে। বেশি দামে সবজি কিনে ভোক্তাদের কাছে বিক্রি করতে গিয়ে নানা জবাবদিহি করতে হচ্ছে তাদের। কুমড়ো 1800-2000 টাকা মন, তাহলে আমরা নিজে আপনাদের কেমন কাস্টমারে খাওয়াবো বলেন? কুমড়ো দিন আগে 60-65 টাকা, 10 টাকা কেজি প্রতি বাড়ছে। এদিকে বৃষ্টি ও ঝড়ো বাতাসে জেলার আগাম শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন কমে গেছে বলে জানান কৃষি অফিসার। আগাম শীতকালীন সবজি হিসেবে বাঁধাকপি, ফুলকপি এইগুলার চাষ করেছিল, মূলার চাষ করেছিল। সেই সমস্ত জমিতে আসলে পানি বেঁধে গেছে এবং এই জমিগুলোতে আসলে পুনরায় এই চারা রোপণ ছাড়া এই আগের ফসল থেকে আসলে কৃষক লাভ করতে পারবে না। এবং আমরা চেষ্টা করছি কৃষকদেরকে পরামর্শ প্রদানের, যে অতি দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার। সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি ক্রেতাদের। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বরগুনা পৌরসভার আমতলা পার্ক খাল পুনরুদ্ধারে অভিযান হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও প্রশাসনের কর্মীরা অভিযানে অংশ নেন। সুস্থ ও নির্মল পরিবেশ নিশ্চিতের পাশাপাশি চর্ম ও মশাবাহিত রোগের প্রকোপ কমবে বলে আশা সংশ্লিষ্টদের। হাসান ঝন্টুর তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। কর্তৃপক্ষের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অসচেতন মানুষের যত্রতত্র আবর্জনা ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছিল বরগুনার একসময়ের প্রবাহমান আমতলা পার্ক খাল। খালের প্রবাহ ফেরানোর পাশাপাশি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে
প্রায় 3 কিলোমিটারের আবর্জনা ও কচুরিপানা অপসারণ করা হয়। আমরা চাচ্ছি যে বাংলাদেশের কোনো খালই হচ্ছে যে অপরিচ্ছন্ন না থাকুক। পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এই খালটি বসবাস এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার কারণে এখানে ডেঙ্গুর প্রভাব আমার মনে হয় বেশি বেড়ে যাচ্ছে। টার্গেট হচ্ছে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ করা, একটা পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা চাই এবং এখানে যারা স্থানীয় যারা রয়েছে তারা যেন এটা রক্ষণাবেক্ষণ করতে পারে। খালও একটা পরিবেশের কিন্তু অংশ। এই খালগুলো আমরা জানি যে দিনে দিনে কিন্তু আমাদের শিক্ষিত সমাজে যে মানুষগুলো যারা আমরা শিক্ষিত সমাজ দাবি করি তাদের ফেলা ময়লাগুলো কিন্তু এই খালে ফেলে দিন দিন কিন্তু খালগুলো আমরা ভরাট করে ফেলছি। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান সংশ্লিষ্টরা। এখানে যে খালগুলো আছে খালগুলোর মধ্যে দেখা যাচ্ছে কচুরি ফেনা, এছাড়া বিভিন্ন অপরিষ্কার খালগুলোর পানির স্বাভাবিক যে প্রবাহ সেই প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে ডেঙ্গুর যে মশা তার প্রজনন স্থল হিসেবে এই জায়গাগুলো কাজ করছে। একটি বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা এই খালগুলো পরিষ্কার করছি এবং যেখানে যেখানে নালা জমাবদ্ধতা পানি আছে, জমাটবদ্ধ পানি আছে, সেগুলো আমরা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি এবং কাজ করছি। কিছু অবৈধ স্থাপনা আছে, কিছু গাছালি আছে, এগুলো যদি পরিষ্কার না করা হয় আর এগুলো যদি উচ্ছেদ না হয় তাইলে আমাদের এগুলো পরিষ্কার করা তাহলে সমস্যায় অলরেডি জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে যে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করবে। ভবিষ্যতের নিরাপদ আবাস করতে সার্বিক পরিচ্ছন্নতা ও সবুজায়নের তাগিদ সচেতন মহলে। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।